DAFA ৩৩ নামটা কি পরিচিত লাগছে? এটা এমন একটা প্রস্তাবনা যা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। বলা হচ্ছে এটা আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থা আর সাধারণ মানুষের মধ্যে যে সম্পর্ক সেটাকে একদম নতুন করে সাজাতে পারে। তো চলুন আজ আমরা এই জটিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবনাটার ভেতরে ঢুকে দেখি, এর প্রতিটি দিক সহজ করে বোঝার চেষ্টা করি। এই কথাটা দিয়েই কিন্তু পুরো আলোচনার সুরটা বাঁধা হয়ে যায়। মানে DFA 33 শুধু কিছু নিয়ম কানুনের পরিবর্তন নয়, বরং এর পেছনে একটা বড় প্রশ্ন আছে। আমরা কি আমাদের দেশের ভবিষ্যতের জন্য একটা আমূল পরিবর্তনের মুখোমুখি হতে প্রস্তুত? আর এই আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে আছে এই কমিশন DAFA 33। এর লোগোটা খেয়াল করে দেখুন, এটা শুধু একটা প্রতীক নয়, এর ভেতরে একটা প্রতিশ্রুতির ব্যাপার আছে। শিক্ষা, কর্তব্য, কল্যাণ, নিরপেক্ষতা, এই শব্দগুলোই কিন্তু এই প্রস্তাবনার মূল ভিত্তি, যা দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে নতুন করে গড়ে তোলার একটা স্বপ্ন দেখা হচ্ছে। আচ্ছা, তো এত বড় একটা পরিবর্তনের চিন্তা এটা আসলো কোত্থেকে? এর পেছনে কোনো দর্শন কাজ করছে? চলুন সেই মূল জায়গাটা একটু ঘুরে আসি, যা থেকে এই সাহসী পরিকল্পনার জন্ম। এই প্রস্তাবনার একদম মূলে আছে দি আর্কিটেক্টস অফ টুমরো নামে একটা রূপকল্প। এটা লিখেছেন গুরু দেলোয়ার হোসেন, আর এর লক্ষ্যটা কিন্তু বিশাল। বাংলাদেশকে জাপান বা ফিনল্যান্ডের মতো উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া। এটা শুধু সমস্যার কথা বলে না, বরং দারিদ্র্য, দুর্নীতি, অবিচারের মতো গভীর সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তার একটা পথ দেখানোর চেষ্টা করে। তো ওই বড় স্বপ্ন থেকে এবার একটু নির্দিষ্ট করে DAFA ৩৩-এর দিকে ফেরা যাক। এটাই হলো সেই সুনির্দিষ্ট পরিকল্পনা যেটা সরাসরি আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নিয়ে কথা বলছে। একদম সহজ করে বললে DAFA ৩৩ দাঁড়িয়ে আছে তিনটা পিলারের ওপর: কল্যাণ, কর্তব্য এবং রাজনৈতিক নিরপেক্ষতা। বলা হচ্ছে এই তিনটার মধ্যে যদি সঠিক ভারসাম্য আনা যায়, তাহলেই একটা আধুনিক আর জনগণের আস্থাশীল আইন প্রয়োগকারী সংস্থা তৈরি করা সম্ভব। তাহলে চলুন প্রথমে দেখি প্রথম পিলারটা, মানে বাহিনীর সদস্যদের জন্য কি কি সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, তাদের জীবনমান আর নিরাপত্তার জন্য ঠিক কি কি প্রস্তাব এখানে আছে। প্রথমেই আসছে বীমার কথা। দেখুন, এখানে শুধু সাধারণ জীবন বীমা নয়, বরং গুরুতর অসুস্থতা বা দুর্ঘটনার মতো ঘটনার জন্য ব্যাপক সুরক্ষার কথা বলা হয়েছে। এর পেছনের চিন্তাটা হলো যারা দেশের সেবায় নিয়োজিত তাদের এবং তাদের পরিবারকে একটা শক্ত আর্থিক নিরাপত্তা দেওয়া। এরপর আসছে জীবনযাত্রার মান উন্নয়নের প্রসঙ্গ। সন্তানদের ভালো পড়াশোনার ব্যবস্থা থেকে শুরু করে কর্মকর্তাদের জন্য কর্মস্থলের কাছে ১,০০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের নিশ্চয়তা। আইডিয়াটা খুব পরিষ্কার। একজন সদস্য যখন পরিবার নিয়ে নিশ্চিন্ত থাকবেন, তখনই তো তিনি তার সেরাটা দিতে পারবেন, তাই না? আর হ্যাঁ, ন্যায্য পারিশ্রমিকের কথা তো বলতেই হয়। নির্ধারিত ডিউটির বাইরে কাজ করলে তার জন্য ওভারটাইম আর নাইট অ্যালাউন্সের প্রস্তাব করা হয়েছে। এটা কিন্তু শুধু বাড়তি টাকা নয়, এটা তাদের কঠোর পরিশ্রম আর ত্যাগের একটা বড় স্বীকৃতি। কিন্তু এই সব সুবিধার বিনিময়ে চাওয়া হচ্ছেটা কি? এখানে কিন্তু প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার কিছুটা বিতর্কিত অংশটা চলে আসে, আর সেটা হলো দায়িত্ব এবং রাজনীতিক নিরপেক্ষতা। ব্যাপারটা অনেকটা একটা চুক্তির মতো, দুই পক্ষের লেনদেন। একদিকে সদস্যদের কল্যাণ আর নিরাপত্তার প্রতিশ্রুতি, আর অন্যদিকে তাদের কাছ থেকে কঠোর দায়িত্ববোধ আর ১০০% রাজনৈতিক নিরপেক্ষতার দাবি। মানে উন্নত সুবিধার বিনিময়ে উন্নত সেবা। আর এখন আসছে সবচেয়ে বড় পয়েন্টটা, যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। প্রস্তাবে একটা নির্দিষ্ট ডেডলাইন দেয়া হয়েছে। বলা হচ্ছে যদি ১০ই ডিসেম্বরের মধ্যে দেশের চলমান রাজনৈতিক সমস্যার সমাধান না হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা জনগণের করের টাকায় কেনা একটাও গুলি খরচ করতে পারবে না। এবং এই নির্দেশের সাথে জুড়ে দেয়া হয়েছে একটা অসম্ভাবনা বড় শর্ত। বলা হচ্ছে যদি এই নির্দেশ না মানা হয়, তাহলে দেশের জনগণ ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবে। ভাবুন একবার, এটা আইন প্রয়োগকারী সংস্থার কাজকে সরাসরি সাধারণ মানুষের ইচ্ছার সাথে জুড়ে দেওয়ার একটা বিশাল পদক্ষেপ। এতক্ষণ তো আমরা প্রস্তাবটা শুনলাম। আইডিয়াগুলো বেশ বড় এবং যুগান্তকারী, মানতেই হবে। কিন্তু আসল প্রশ্ন হল, এটা কতটা বাস্তবসম্মত?
এটা কি শুধু কাগজেই থেকে যাবে নাকি বাস্তবে রূপ দেওয়া সম্ভব? চলুন এবার চ্যালেঞ্জগুলো একটু ব্যবচ্ছেদ করা যাক। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, অস্ত্র ব্যবহারের ওপর এমন একটা নিষেধাজ্ঞা কি আইনত ঠিক? আর তার চেয়েও বড় কথা, এটা কি বাস্তবে সম্ভব? এতে জননিরাপত্তার কি হবে বা বাহিনীর সদস্যদের আত্মরক্ষার অধিকারের কি হবে? প্রশ্নটা কিন্তু খুবই জটিল। এবার ভাবুন সেই ফ্ল্যাটের কথা। প্রত্যেক কর্মকর্তার জন্য 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আইডিয়াটা দারুণ, কিন্তু এর জন্য যে বিশাল বাজেট আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার, সেটা আসবে কোত্থেকে? এটা আদৌ কতটা সম্ভব? আর সবশেষে কর বন্ধ করার যে ব্যাপারটা, এর আইনি ভিত্তি কি? একবার ভাবুন, দেশের মানুষ যদি একযোগে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমাদের জরুরি সেবা যেমন হাসপাতাল বা স্কুল, সেগুলোর কি হবে? এর প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে। তবে এই চ্যালেঞ্জগুলোর কথা ভেবে একটা রোডম্যাপও দেওয়া হয়েছে। মানে একবারে সব নয়, বরং ধাপে ধাপে এগোনোর একটা প্ল্যান। যেমন প্রথমে ছোট ছোট সুবিধা, যেমন ভাতা বা শিক্ষা অনুদান চালু করা। তারপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা, যেমন আবাসন। আর সবচেয়ে জরুরি হল সংকটকালীন সময়ে নিরপেক্ষ থাকার জন্যে একটা পরিষ্কার আইনি কাঠামো তৈরি করা। হয়তো এটাই এই প্রস্তাবকে বাস্তবতার কাছাকাছি নিয়ে আসতে পারে। শেষ পর্যন্ত পুরো আলোচনাটা কিন্তু একটা জায়গাতে এসে থামে: কল্যাণ, নিরাপত্তা আর নিরপেক্ষতা। এ তিনের মধ্যে আসল ভারসাম্যটা কোথায়? এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধু কোনো একটা গোষ্ঠীর জন্য নয়, এটা আমাদের সবার, পুরো জাতির ভবিষ্যতের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর উত্তরটা আমাদের সকলকেই মিলে খুঁজে বের করতে হবে।